দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। হলধর, হলাদা, এই দেখো তো কে যেন বাগানের দোলনায় দুলছে। কে কে তুমি? হলাদা! হলাদা কি করে আসবে? সে তো কবে মরে ভূত হয়ে গেছে। আশ্চর্য, তুমি চিনতে হলাদাকে? চিনতাম তো, কিন্তু বড় দুঃখে, যাকে বলে একেবারে মরমে মরে গিয়েছিল মানুষটা। তোমার বলার ধরন শুনে মনে হচ্ছে যেন তার বিদায়ের জন্য আমি দায়ী। তা নয় তো কি। আদিত্যদার মালঞ্চের মালাকর কে ছিল দিদি? শুধু বাগান তো নয়, ফুলের ব্যবসার মধ্যমণি ছিল নীরজা দিদি, আর হলাদা ছিল তার ডান হাত। কিন্তু তুমি আসার পর সে তো তোমার আধুনিক বাগান চর্চার সঙ্গে পেরে উঠত না। অকেজো হয়ে কি মানুষটা বসে থাকতে পারে? গুমরে গুমরে মরে। বুঝলাম, কিন্তু তুমি এত কথা জানলে কি করে বোন? বোন বলে যখন ডেকেছ, তখন একটা সম্পর্ক তো তোমার সঙ্গে গড়ে উঠল নাকি বলো? তবে সে সম্পর্ক সহোদরার নয়, মনসিজ। বুঝলাম না গো, তুমি কি সাহিত্য চর্চা করো? তেমন করে করলে আমার নাম ছড়িয়ে পড়তো বঙ্গ সাহিত্যের দু কুল ছাপিয়ে। এ কথা আমার নয়, আমার স্বামী ভূপতিবাবু, এমনকি অমলও মনে মনে স্বীকার করেছিল। ও আচ্ছা, এইবার টের পেলুম তুমি চারুলতা। হ্যাঁ দিদি, তাহলে বলো আমরা মনসিজ বোন হলাম কিনা? ওই দাড়িওয়ালা একটা মানুষের কলমের ছোঁয়ায়, মনের চিন্তনে আমাদের জন্ম কিনা? বুঝলুম, কিন্তু তুমি এই জ্যোৎস্না রাতে একাকী কি করছো আমাদের মালঞ্চে? তুমি বলো, আমাদের কি আর এই জগতের সঙ্গে অস্তিত্বের বন্ধন আছে? হঠাৎই পরাগরেণুর মতো উঠতে উঠতে চোখে পড়ল তোমাদের এই ফুল বাগান আর একটা থেমে থাকা দোলনা। ব্যাস, এসে বসে পড়লুম। তুমি কি কোনো ফুলের গন্ধ পাচ্ছ? পাচ্ছি তো, কিন্তু জানি নে কোন ফুল। চাঁদের আলোয় নাগকেশর ফুটেছে গো। এ ফুল একদিন আমার কাঁধের কাছে সেফটিপিন দিয়ে গেঁথে দিয়েছিল আদিত্যদা। আর তুমি জানো, আমি আর অমল মিলে ঠিক করেছিলুম এরকম একটা বাগান গড়ে তুলব নিজেদের চেষ্টায়। তাতে থাকবে একটা ছোটখাটো ঝিল, টলটলে জলে চড়ে বেড়াবে রাজহাঁস, আর ভেসে থাকবে নীলপদ্মের শাড়ি। সেসব তো এ বাগানে নেই। এখানে আছে পারস্যের গোলাপ, ম্যাগনোলিয়া, কার্নেশন, ছাউনি দেওয়া অর্কিড আর ক্যাকটাসের ফার্ম। ওরে বাস, আমাদেরকে এত কিছু জানা ছিল! আমরা তো ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছিলুম। তবে হ্যাঁ, ভেবেছিলুম মরিশাস থেকে আনবো লবঙ্গ চারা, কর্ণাটের চন্দন, আর সিংহল থেকে দারুচিনি গাছ। তা ভাবনাটা রূপ পেল না কেন? অত পয়সা কি ছিল আমাদের কাছে? কেন, ভূপতিবাবুর কাছে? না না, এ আমাদের স্বপ্নের বাগান, কারো কাছে হাত পাতবো তা কখনো হয় নাকি? আর তাই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। অমলের কিছু করার ছিল না, সে তখন কলেজে পড়ে, তার উপর দাদার আশ্রয় থাকে। শোনো চারু, আদিত্য আশ্রিত ছিল তার মেসোমশাইয়ের ঘরে, কিন্তু তার থেকে শিখে নিয়েছিল এই বাগান করা শিক্ষা। আমি তো সেই ছোটবেলা থেকে দেখেছি কি যত্নেই সে ফুল গাছের পরিচর্যা করত। তুমি দেখলে কি করে? ও মা,
ওর মেসোমশাই যে ছিল আমার নিজের জ্যাঠামশাই। আমার মা বাবা মারা যাওয়ার পর আমি তো জ্যাঠার কাছেই মানুষ গো। ও, তাহলে তোমরা ভাই বোন? সেরকম করে খুঁজতে গেলে অনেক দূর সম্পর্কের, কিন্তু সবাই বলতো আমরা দু ভাই। এই বাগান করা, মাটি কোপানো, বীজ থেকে গাছের ফুটে ওঠার সে সমস্ত রোমাঞ্চকর দিনগুলো কিশোরবেলা অবধি একসঙ্গে উপভোগ করেছি গো। তারপর আদিত্যদার পুরুষসত্তা জেগে উঠেছিল। এই যে 5 বিঘা জমিটুকু দেখছো, আমার জ্যাঠামশাইয়ের থেকে টাকা ধার করে জমিয়ে তুলল নিজের ফুলের ব্যবসা। তোমার অমলের মতন নেকু পশু নাকি? তুমি আমায় কষ্ট দিচ্ছ কিন্তু। এখনো কি তোমার সেই বয়সের মিষ্টি আবেগ খেলা করে মনের গভীরে? ভালোবাসার ঝিলের জলে কি কখনো বয়সের কালো মেঘের ছায়া পড়ে? চোখ বুঝলেই সব স্মৃতি রূপলি মাছের মতো ধরা পড়ে স্বপ্নের জালে। বাবা, কি সুন্দর কথা বলো গো তুমি। কিন্তু তুমি যে বললে আদিত্যদা নিজের পায়ে দাঁড়াবার জন্য এত দূরেই বাগিচায় চলে এলো। হ্যাঁ, প্রায় 1 যুগ হলো দেখা সাক্ষাৎ নেই। তাহলে আবার কিভাবে এসে পড়লে তার সংসারে? গুরুমারা বিদ্যে জানো? হেয়ালি করো না দিদি, সহজ করে বলো। আমার জ্যাঠামশাইয়ের আরও 3 জন শিষ্য ছিল, যারা তার থেকে বাগান করার বিদ্যেটুকুও শিখে নিল, আর তার কাছ থেকে টাকা ধার করে তাকে নিঃস্ব করে দিয়ে সেই যে পাত্তাড়ি গোটালো, আর সে মুখ হলো না। আদিত্যদাও কি তবে? না, সে তো গুরুদক্ষিণার সঙ্গে ধারের পুরো টাকাটাই ফেরত দিয়েছিল। আর গুরুকন্যাকে সঙ্গে করে নিয়ে গেল? না গো চারু, আরও কাহিনী আছে। নীরজা বৌদির সঙ্গে খুবই ভালোবাসার সংসার বেঁধেছিল আদিত্যদা। বেশ কয়েক বছর পর বৌদি সন্তান সম্ভবা হলো, কিন্তু কি দুর্ভাগ্য দেখো, তার সেই সন্তান পৃথিবীর মুখ দেখল না, আর বৌদিও চিরদিনের মতো শয্যাশায়ী হলেন। তার পাশে থাকার জন্যই তো আদিত্যদা আমাকে। সেই যখন এলে বউ হয়ে আসতে পারতে এ বাড়িতে। ও কথা বলো না চারু। আর আদিত্যদার কথায় বিয়ের কথা কখনো মনে আসেনি। আমরা 2 বোনও মিলে দিন কাটিয়েছি বনের ছায়ায়। আমিও তো তাই ভাবতুম। তোমাদের ভূপতিবাবু যখন তার ইংরেজি কাগজের আড়ালে বা সভায় সভায় বক্তিমে করে সময় কাটাতো, তখন অমল কলেজ ছুটির পরেই চলে আসতো আমার ঘরে। কত তার আবদার! সত্যি বলতে কি, আমরা 2 সখীর মতো আহ্লাদে খুনসুটিতে দিন কাটাতাম। শুরুটা ওভাবেই হয় চারু। ওর নতুন লেখা প্রথম আমাকে না শোনালে আমার ভারী অভিমান হতো। আর কী সব লেখা! আষাঢ়ের চাঁদ, কলঙ্কিনী রাধা, জীবন তরঙ্গিনী। কিন্তু কখন বুঝতে পারলে? কি? অমলের পায়ের শব্দ তোমার ঘরের চৌকাঠে না পড়লে মন খারাপের মেঘ এসে ঢেকে দেয় আষাঢ়ের চাঁদ। সরলাদি, তুমি আদিত্যদার ডাক অস্বীকার করতে পেরেছ? সে ডাক প্রবল ছিল না, কিন্তু নীরজা বৌদির বিরাগের আগুনের আভায় দেখতে পেলেম নিজেকে। ধরা পড়লুম নিজের কাছে। ছোটবেলার তলিয়ে থাকা ভালোবাসা নাড়া খেয়ে ভেসে উঠল ওপরের তলায়। সে আগুনে ঝলসে যেত না তোমার ডানা? যেত তো। যখন বৌদি প্রকাশ্যে বলে উঠত, মাঠের মতো কপাল, ঘোড়ার মতো চলন যে মেয়ে মানুষের, তার ছোঁয়ায় সংসারের অকল্যাণ হয়। তুমি ওকে বারাসাত মেয়ে স্কুলের হেডমিস্ট্রেস করে দাও। তুমি যে দুজনের অভাববোধের মাঝখানে খেজুর গাছের মতো দাঁড়িয়েছিলে। নীরজা দিদির কাছে তুমি কর্কশ কাণ্ডখানি, আর তৃষাকাতর আদিত্যদার কাছে তুমি চুইয়ে পড়া মিষ্টি রস। অত উপমা বুঝি না চারু, তবে এ কথা ঠিক, আদিত্যদা তার সংযম হারিয়েছিল। এরকম এক জ্যোৎস্না রাতে একদিন আমার হাত ধরে বলেছিল, তোমাকে আমার হাত থেকে ছিঁড়ে নিয়ে যাবে এ আমি ঘটতে দেব না। এ অন্যায়, নিষ্ঠুর অন্যায়। কই, অমল তো সাহস করে এমন কথা কখনো আমাকে বলতে পারেনি। আমি সমাজ, সংসার সব ভাসিয়ে দিয়ে ঝাঁপ দিতাম ভালোবাসার সরোবরে। কেঁদো না, যা হয় না তা নিয়ে কেন কষ্ট পাও? তুমি কি বলেছিলে আদিত্যদাকে? আমি বলেছিলুম, তোমরা পুরুষ মানুষ, দুঃখের সঙ্গে লড়াই করো। মেয়েরা যুগে যুগে দুঃখ কেবল সহ্যই করে। অমলের চলে যাওয়ার দুঃখ আমাকে দুমড়ে মুচড়ে দিয়েছিল। জানো,
যখন আমার লেখা ওদের সররূহ পত্রিকায় ছাপা হলো আর সাড়া পড়ে গেল চারিদিকে, সবাই বলতে লাগলো ওদের ভাবগম্ভীর লেখার চেয়ে আমার সহজ সরস লেখাতেই নাকি বাংলা সাহিত্যের ভবিষ্যতের ছবি ফুটে উঠেছে। সেদিন সন্ধ্যায় গোসা করে আমার ঘরে না এসে অমল চলে গিয়েছিল মন্দা বৌঠানের ঘরে। মন্দা? মন্দা কিনি গো, আমার বরের শালাবাবু উমাপতি, তার বউ গো। দু চক্ষে দেখতে পারি না, অথচ ওরা দুজন আমাদের বাড়িতেই ঠাঁই গেড়েছে। ছি, ওভাবে বলো না চারু। ভূপতিবাবু কত উদার মনের মানুষ। হ্যাঁ, ভালো মানুষ বলেই তার ইংরেজি খবরের কাগজের নাম করে বিস্তর টাকা পয়সা আত্মসাৎ করলো উমাপতি। আর ওর বউটি তো গ্রহণ লাগালো আমাদের সম্পর্কে। অমলের সামনেই তো আমার সব লেখা আমি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিতাম, কিন্তু অমল কি করলো? যে মন্দা ওর লেখার কিছুই বোঝে না, তাকে কিনা ও নতুন লেখা পড়ে শোনালো। আমি বুঝি চারু, যে মানুষ পুরো হৃদয় দিয়ে যাকে চায়, তার মাঝে অন্য কারো ছায়া সে সহ্য করতে পারে না। আমি কি নীরজা বৌদির বুকের কষ্ট বুঝিনি? তাই তো রমেনদার হাত জড়িয়ে ধরলুম, যাতে আদিত্যদা আঘাত পেয়ে ফিরে যায় বৌদিমণির কাছে। রমেনদাকে তো চিনি নে। সে সময় ইংরেজের বিরুদ্ধে লড়বে বলে এই বাংলার একদল ছেলে ক্ষেপে উঠেছিল। রমেনদা ছিল সেই খ্যাপাদের পাণ্ডা, আদিত্যর খুড়তুতো ভাই গো। তুমি তাকে? হ্যাঁ, আমার সামনে কিন্তু সে একেবারে গুণমুগ্ধ প্রেমিক। আমাকে একান্তে পেলেই পায়ের কাছে বসে অসংকোচে বলে ওঠে, দেবীদের বর্ণনা শুরু করতে হয় পদপল্লব থেকে। আমার কাছে এসে অমল কেন একবারও বলল না এমন কথা? ভাষার অভাব তো তার ছিল না। আবার কেমন স্পষ্টবাদী মানুষ দেখো। বৌদিমণি যখন রমেনকে বলল, সরলাকে তুমি বিয়ে করো, আইবুড়ো মেয়েকে বিয়ে করলে মহাপুণ্য হয়, রমেন কি উত্তরে বলল জানো? পুণ্যের লোভ রাখি নে, কিন্তু ওই কন্যের লোভ রাখি। তুমি কি তাকে পেলে? অন্যভাবে পেলাম। একদিন এই বাগানে বসেই তাকে জিজ্ঞেস করলুম, আচ্ছা রমেনদা, জেলে যাওয়া যায় কি করে? আমাকে তার নির্দেশ দাও। রমেনদা বলল, তুমি আমাদের ডাকাত দলের সঙ্গে ভিড়তে চাও? তাহলে তো জেলে যাওয়ার রাস্তা খোলাই রইল। তুমি যোগ দিলে ওদের দলে? নয়তো কি, আমার এই মাঠের মতো কপাল আর ঘোড়ার মতো চলন নিয়ে ইংরেজ খেদানো ডাকাবুকোদের দলে বেমানান হলুম না। নিজের অমন সৌন্দর্যকে খাটো করে দেখাচ্ছ কেন দিদি? দুটো মানুষ কি এমনি এমনি তোমার প্রেমে পাগল হয়েছিল? কই, আমি তো একজনকেও মনের আঙিনায় পেলুম না। অমল চলে গেল বিলাতে, আর তোমার ভূপতিদা পাড়ি দিলেন মহীশূরে। সে কি, অত বিষয় সম্পত্তি ফেলে ভূপতিবাবু মহীশূরে কেন? ওই মন্দার বর উমাপতি তো তার টাকা পয়সা সরিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছিল, তাই এক ইংরেজি কাগজের সম্পাদক হয়ে মহীশূরের পথে পাড়ি দিলেন। আর তুমি? আমি? দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। আর কেউ খোঁজ রেখেছে এই চারুলতার কি হলো? তোমাদের ওই দাড়িওয়ালা লেখক মানুষটির কলমের কালি বুঝি ফুরিয়ে গিয়েছিল? আমার কাছে এর কোনো উত্তর নেই চারু। তোমাকেও কি লেখক মানুষটা অপূর্ণতার অভিশাপ দিয়েছিল? কোথায় ছিলে তুমি? রমেনদার সঙ্গে রাতের অন্ধকারে গেলুম বড়লাটের বিশাল বাড়িতে। দারোয়ানের সঙ্গে সর করে ঢুকে পড়লুম মেম সাহেবের ঘরে, যে ঘরের কোণের দেরাজে ছিল ইংল্যান্ডের মহারানীর শিলমোহর। রমেনদা শীত কেটেছিল, প্রায় হাতড়ে নিয়েছিলাম সেই শিলমোহর, যা ছাপ কেড়ে নেয় শত শত ভারতবাসীর জীবন। কিন্তু মেম সাহেবদের ঘুম চটকা মেরে ভেঙে যেতেই শোরগোল পড়ে গেল। ধরা পড়ল। বিচার হলো। রমেনদাকে পাঠানো হলো হরিণবাড়ি জেলে। সেখানে 50 বছর ধরে পাথর ভাঙতে হবে তাকে। আর আমার পুলি পোলাও। পিঠে পোলাও? না রে মেয়ে, না, পুলি পোলাও। পুলি পোলাও মানে দীপান্তর। তাহলে কি পেলে জীবনে? অভিসম্পাত। কার অভিসম্পাত? তুমি তো ছিলে দ্বীপান্তরে, কারাবাসে। সৌভাগ্য বা দুর্ভাগ্য কি বলবো জানি না। সে সময়ে স্বাধীনতার আন্দোলন তুমুল হয়ে উঠেছে।
জেল ভরে উঠছে স্থানাভাব। তাই যে কজন কয়েদিকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই মুক্তি দিল, তাদের মধ্যে একজন আমি। এ তো মুক্তি, তাহলে অভিসম্পাদ বলছো কেন? আমার মুক্তির খবর পৌঁছল আদিত্যদা আর নীরজা বৌদিমণির কাছে। একজন গোপনে উচ্ছ্বসিত আর অপরজন কণ্টকিত, কেননা সে তখন মৃত্যুশয্যায়। আচ্ছা চারু, আমি তো এই ফুলবাগানকে নিজের সবটুকু নিংড়ে দিয়ে লালন করেছি, তবে কেন আদিত্যদার সঙ্গে আমার আবাল্য সখ্যতায় কি কোনো কলঙ্ক ছিল? তবে শুধু কেন আমি একা কলঙ্ক ভাগী হব, বলতে পারো? দিদি, দিদি কেঁদো না। আমি তো তোমার মতো শক্ত মনের মানুষ নই। আমার বুক ভেঙে যাচ্ছে। বৌদিমণির ঘরে পৌঁছলুম। একটা মোমের বাতির ক্ষীণ আলো, বাতাসে দোলন চাপার গন্ধ, প্রায় নিষ্পন্দ বৌদির শরীর। কিন্তু আমি প্রণাম করার জন্য পায়ে হাত দিতেই সে বিদ্যুতের আঘাতে যেন কেঁপে উঠল। তারপর সেই আর্ত চিৎকার, পারলুম না, পারলুম না, দিতে পারবো না, জায়গা হবে না তোর রাক্ষসী, আমি থাকবো, থাকবো, থাকবো। দিদি, দিদি, আমার ভয় করছে। হ্যাঁ, আমিও আশঙ্কিত। কেননা ওই দুর্বল শরীর নিয়েও ঢিলে সেমিজ পড়া মানুষটা তখন বিছানা ছেড়ে খাড়া দাঁড়িয়ে উঠল। তারপর বিস্ফারিত চোখে অদ্ভুত গলায় বলল, পালা, 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 এখনই পালা, নইলে দিনে দিনে শেল বিঁধব তোর মুখে, শুকিয়ে ফেলবো তোর রক্ত, পালা, পালা, পালা। তারপর এলিয়ে পড়ল বিছানায়, আর সেই শেষ। চারু, চারুলতা, চারু, কোথায় গেলে? দিদি, আমি আর সহ্য করতে পারছি না। অমল বিলেত যাওয়ার সময় কেঁদেছিল। তুমি কি বলতে পারো সে চোখের জলের ফোঁটায় কি আমার নাম লেখা ছিল? চারুলতা, আমাদের আখ্যান, গল্প, উপন্যাসে মানায়, কিন্তু সমাজ তা মেনে নেয়নি, নেবেও না। ভালোবাসার যন্ত্রণা যারা সয় তারা জানে কতটা রক্ত ঝরে গোলাপের কাঁটায়, কতটা অশ্রু ঝরে। তুমি চলে যাচ্ছ? বিলেত থেকে অমলের একটি মাত্র টেলিগ্রাম এসেছিল, ভালো আছি। কিন্তু সে কি সত্যিই ভালো আছে? আমি তাই আমার আলোর পাখায় ভর দিয়ে উড়ে যেতে চাই। তাকে তো জানাতে হবে বৌঠান তাকে আজও ভালোবাসে। তাই যাও বোন। রমেনদা জেল থেকে ছাড়া পেয়েছিল কিনা জানি না, নাকি জেলের পাথর ভাঙতে ভাঙতে পাথর হয়ে গিয়েছিল লোকটা। আর আমি তো আটকা পড়েছি বুনো গন্ধে ভরা আদিত্যদারই পরিত্যক্ত মালঞ্চের ভালোবাসায়। কোথাও যাওয়ার উপায় নেই আমার। সময় করে তুমি এসো বোন। আসবো দিদি। যে নাগকেশরের মালা আদিত্যদা তোমাকে দিতে চেয়েছিলেন, সেরকম একটা মালা গেঁথে রেখো আমার জন্য। আচ্ছা, তাই হবে বোন। এই রাতটুকুর কথা মনে রাখবে তো দিদি? রাখবো চারু, রাখবো। চলি দিদি। হ্যাঁ, মন চাইলে আবার এসো কিন্তু বোন। হ্যাঁ দিদি, আসবো, আসবো দিদি, আসবো। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব ভাবতেছি, তাই একলা বসে সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর। সে প্রাণে
দুলিয়ে গেল ফুলের ডোর, কুসুম বনের ওপার দিয়ে কি কথা সে বলে গেল। ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে